ওই সময় কিন্তু ওই সংশোধনীর পরে কিন্তু মার্শাল ল আসার সুযোগ ছিল না, কারণ মার্শাল ল আসলে তাদেরকে সবাই ওই শাস্তি ভোগ করতে হবে, নাহলে ফেরত যেতে পারবে না। কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু কালকে মার্শাল ল আসলে তাদের কোনো বিচার হবে না, তারা আসসালামু আলাইকুম দিয়ে চলে আসতে পারবে, বা যে কোনো ফর্মে আপনার বিশ্বমহলরাও যদি বলে যে আপনাকে বসাই দিবে, সেটা তারা করতে পারবে, তাদের কোনো শাস্তি হবে না, কারণ ওইটা এখন আর নাই। কিন্তু যে অপরাধটা ঘটে গেছে আইন থাকা অবস্থায়, সেটি নিয়ে যদি 10 বছর 20 বছর পরেও কেউ প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে। তবে সেই সুযোগ থাকছে তাদের। কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং ঠেকানো, এটা সম্ভব হবে না। কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো, অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো, তা কিন্তু বলে নাই। যেদিন রায় হয়েছে ওদিন থেকে বাতিল, অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যেটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না। যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো, তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি, জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন তার উদ্দেশ্যটা বুঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছে না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টির জন্য আপনাকে যুক্ত করা, সেটা হচ্ছে যে হাইকোর্টের রায় বহাল রাখলো আপিল বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণভোটও ফিরে এলো। প্রশ্ন হচ্ছে যে মানুষের একটা মন্তব্য এর মধ্যে গড়ে উঠেছে যে যখন যে সরকার আসে, সরকারের পালস অনুযায়ী আদালতের রায়গুলো আসে। আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে কতটুকু মন্তব্য করবেন এখানে, আপনার প্রতিক্রিয়া কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমাকে সংযুক্ত করার জন্য। যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, এই আলোচনাটা আপনার সাধারণ মানুষ অনেকেই করে, আইনজীবীরাও করে, এবং পারসেপশন যদি বলেন, সে পারসেপশনটাকে ইচ্ছা করে তো আমি হাত দিয়ে এটা গুটিয়ে ফেলতে পারবো না। পারসেপশন ইজ পারসেপশন। তবে একজন আইনজীবী হিসাবে আমি যখন আলোচনা করবো, সেখানে নিশ্চয়ই আমাকে কতগুলো গাইডলাইন মেনে আলোচনা করতে হবে, প্রেজেন্ট সিচুয়েশন আলোচনা করতে হবে। তো একদম যদি কেউ বলে যে আপনার সরকার পরিবর্তন হবে, সরকারে যারা থাকে সেই সরকার সমর্থকদের খুব বিপক্ষে গিয়ে রায় দেওয়া, সেটা অনেক ক্ষেত্রে যে হয় না, এটা তো বাস্তব প্রমাণ আছে আমাদের, তাই না? আবার সরকারের বিপক্ষে গিয়ে রায় হয়, সেটারও প্রমাণ আছে। এই যে 16 সংশোধনী, যখন আপনি জানেন এস কে সিনহাবাবু যখন তাড়িয়ে দেওয়া হলো পদ থেকে, সেই রায়টা কিন্তু সরকারের বিপক্ষে হয়েছে। যদিও রাষ্ট্রপতি ভবনে অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী সহ, প্রধানমন্ত্রী সহ এস কে সিনহাবাবুকে ডেকেছিলেন, ওখানে বলেছিলেন রায়টা এইভাবে দেওয়ার জন্য, কিন্তু উনি কিন্তু দেন নাই। এবং ওই রায়টা কিন্তু ওই সরকারের সময় সরকারের বিরুদ্ধেই হয়েছে। বিরুদ্ধে হওয়ার পরে তৎকালীন অবশ্য কিছু কনসিকুয়েন্স হয়েছে, সেটা ঠিক আছে, কনসিকুয়েন্স তো যে কোনো সময় হতে পারে। সেই কারণে যদি আপনি মনে করেন যে ওই শিক্ষা থেকে কেউ যদি কোনো শিক্ষা নেয়, সেটাকে তো আপনি অমূলক বলতে পারবেন না, তাই না? অমূলক বলা যাবে না, কারণ আমরা তো এটাও দেখেছি যে ফাঁসির মামলা একের পর এক খালাস হয়ে যাচ্ছে, তারা সংসদে বসে যাচ্ছে, এটা তো আমাদের চোখের দেখ, তাই না? আবার এটাও দেখেছি যে আপিল না করে বিদেশে বসে অনেকের আপিল অ্যালাউ হয়ে গেছে, তারা খালাসপ্রাপ্ত হয়ে গেছে। এবং পরিবর্তনের পরে আপিল বিভাগ থেকে একটার পর একটা সব দুর্নীতি থেকে শুরু করে সব মামলা খালাস। এই কারণেই মানুষের মনে ওই পারসেপশনটা তৈরি হয়। এবং আরো একটা উদাহরণ আমি দেবো, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রায়টা আজকে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু নতুন কিছু না। আপনি জানেন যে যখন রিভিউটা পেন্ডিং এবং 5ই আগস্টের পরে আপনার সবাই ধারণা করছিলেন যে রিভিউ শুনানি হলে এইটি আপনার পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক সরকার এনফোর্স হয়ে যাবে, এটা কিন্তু সবাই ধারণা। এবং তখন একটা রায়ও হলো রিভিউতে, এটা সেই সমস্যার সবাই কিন্তু আবার পুরো 15তম সংশোধনী চ্যালেঞ্জ করে আপনার বদিউল আলম মজুমদার স্যার একটা রিট পিটিশন করলেন, সেখানে অন্যরাও পক্ষ হয়েছে। সেখানে কিন্তু হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সময় এবং আপিল করে আমি যে জাজমেন্টের পরে যে কথাটা শুনলাম, আইনজীবী বললেন, অ্যাপিলেটের আইনজীবী বদিউল আলম মজুমদার স্যার আইনজীবী, সে বলল যে একটা ঐতিহাসিক দিন। তার মানে ওনারা কিন্তু জিতে গেলেন, ওনারা যা চাইছিলেন সেটাই হয়েছে। তো ওনারা কেন পুরো আপিলটা করলেন, এখানে আমার মনে একটু সন্দেহ হয় যে আপিলটাও মনে হয় কোনো একটা পারপাসফুলি করা হয়েছিল। কারণ ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জানেন অনেকেই এদিকে লিঙ্গার করার জন্য অনেক প্রক্রিয়া ছিল। আদালতের একটা প্যাসপোজ দিয়ে কোন রকম লিঙ্গারের কোন সুযোগ সৃষ্টি হয় কিনা, সেরকম একটা ধ্যান ধারণা থেকে এটা করা হতে পারে। কারণ না হলে ওনারা আপিল করলেন, আপিলে হেরে গেলেন, ওনার তো বলা করা ছিল যে আমরা সন্তুষ্ট নয়, কিন্তু ওনারা বললেন যে এটা ঐতিহাসিক দিন, ওনারা ঐতিহাসিক রায় হয়েছে। তো ঐতিহাসিক রায় হলে তাহলে আপনি হাইকোর্ট যে রায় দিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সেটার বিরুদ্ধে আপনি আপিল করলেন কেন?
তাই না? সেটার মধ্যে তো আপনি তাহলে এই বিষয়গুলো এখনো রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, রাজনৈতিক গবেষণা যারা করেন, তারা অনেক কিছু অ্যানালাইসিস করে বের করতে পারবেন। আমি আইনজীবী, সেখানে হয়তো অতটা পারবো না, কারণ অতটা আমাদের যোগাযোগ নাই রাজনীতিবিদদের সঙ্গে বা কথাবার্তা হয় না। আমি যতটুকু মনে করি যে টোটাল জিনিসটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার এটা আগেই সেটেল হয়ে গেছে, রাজনৈতিক দলও চায়, সবাই যায়, কোর্টও বলে দিছে, কিন্তু এটি নিয়ে ফার্দার আরো যে সমস্ত খেলা চলছে সেগুলো নিয়ে মানুষের মনে একটা সন্দেহ জাগে যে এখন যে রায়টা হলো, এই রায়টা এখন কিন্তু রেস্টোরটাই থেকে গেল, তার তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে? এগুলো কিন্তু পার্লামেন্ট করতে পারবে, কারণ এখানে তো কোনো ডাইরেকশন দেয় না যে না চিফ জাস্টিস হতে পারবে না, এরকম কিছু বলে না। আগে 58 যেভাবে ছিল ওইভাবেই রেস্টোর হয়েছে। জোর করে কেউ ক্ষমতা দখল করলে বা অবৈধ উপায়ে ক্ষমতা এলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে, মৃত্যুদণ্ড হবে। এই দুটো পঞ্চদশ সংশোধন ছিল, এটাও বাতিল করা হয়েছে। আমরা যেটুকুই জানি, আপনার কাছে শুনতে চাই যে এই দুটি বাতিল করার কারণ কি, এই দুটি অপশন। দেখুন, এটা একটা প্রশ্ন। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতি যদি বলেন ভূখণ্ডগত বিবেচনায়, এখানে কিন্তু একটা প্রভাবশালীদের, বিশেষ করে বিশ্ব মহল যারা, তাদের একটা খেলা চলে, এবং সেই খেলা চলতে গেলে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটা সরকার হঠাৎ করে আসতে হয়। কেউ একজন এসে আসসালামু আলাইকুম দিয়ে হয়তো বসে গেল, অথবা সমর্থিত বলে বসে গেল, অথবা ব্যাকগ্রাউন্ডে বসে গেল, এগুলো তো করতে হয় তাদের। কিন্তু এই যে আর্টিকেল যে সংশোধন করা হলো যে সংবিধানের বাইরে নির্বাচিত সিস্টেম ছাড়া কেউ যদি ক্ষমতায় আসে, সেটা তাদের বিরুদ্ধে শাস্তি হবে। এটা থাকলে তো আর ওই যে বিশ্ব মোরালদের যে মেকানিজম সেটা চলে না। এই জন্য তারা এই রিট পিটিশনও করেছেন, এবং সেখানে একটা সমস্যা হলো কোর্ট কিন্তু অনেক সময় বাদী এবং বিবাদী দুইজনই যদি একটা বিষয় বলে যে আমরা এটা রাজি, সেখানে কোর্ট কিন্তু আর তৃতীয় পক্ষে যায় না, কারণ কোর্ট তো এখানে নিজে কোনো পক্ষ না। তার মানে আপনি ওভারঅল বলেছেন যে বিশ্ব মোড়লদের ইঙ্গিতে বা ইশারায় কোনো গণতান্ত্রিক শক্তি যাতে না আসে, সেই জন্য এরকম একটি প্রবিধান ছিল বা ক্লাস ছিল, সেটি আবার সবার মতামতের ভিত্তিতে আদালত সেটি বাতিল করেছে। তার মানে আমরা যে সোজা ভাবে বাস্তবতার নিরিখে এই প্রশ্নটি করি, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার জন্যই এই ক্লাস দুটি বাদ দেওয়া হয়েছে। যেহেতু ইউনূস সরকার গণতান্ত্রিক উপায়ে আসেনি, আর ওখানে ছিল গণতান্ত্রিক উপায়ে না এলে যে কারণ শাস্তি মৃত্যুদণ্ড হবে, এই জন্যই এই ক্লাস দুটি বাতিল করা হয়েছে। না, একটু আপনার বলেন যে আদালত যে রায় দিয়েছে বিশ্ব মোড়লদের ইচ্ছা, তা কিন্তু না। আদালত রায়টা হয়েছে, আদালত রায় দিয়েছে বাদী বিবাদী দুইজনেই বলতেছে আমরা এটা, সেই কারণে আদালত দিয়েছে। কিন্তু এটার মাধ্যমে কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং থাকানো, এটা সম্ভব হবে না। কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো, অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো, তা কিন্তু বলে নাই। যেদিন রায় হয়েছে ওদিন থেকে বাতিল, অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যেটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না, কারণ আপনার যে অপরাধটা যখন হয় তখন প্রচলিত আইনেই সেটা বিচার হয়। ভবিষ্যতে যখন বিচার শুরু হবে তখন যদি কেউ পুরনো ইতিহাসটা টেনে আনে, সেক্ষেত্রে তারা সেটা করতে পারবে, কেন তখন তো ওই আইনটা ছিল, সেক্ষেত্রে তারা যদি ওইটা মনে করে সেটা করার তাদের সুযোগ থাকবে। ওইটা বন্ধ হয়ে গেছে তা না। কারণ এই মুহূর্তে আবার আজকে যদি হয়, ধরেন আজকে যদি একটা সংসদের বাইরে অন্য একটা সরকার আসে হঠাৎ করে, মার্শাল্লাহর কথাই বলি, ওই সময় কিন্তু ওই সংশোধনের পরে কিন্তু মার্শাল্লাহ আসার সুযোগ ছিল না, কারণ মার্শাল্লাহ আসলে তাদেরকে সবাই ওই শাস্তি ভোগ করতে হবে, নাহলে ফেরত যেতে পারবে না। কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু কালকে মার্শাল্লাহ আসলে তাদের কোনো বিচার হবে না, তারা আসসালামু আলাইকুম দিয়ে চলে আসতে পারবে, বা যে কোনো ফর্মে আপনার বিশ্ব মহলরাও যদি বলে যে আপনাকে বসাই দিবে, সেটা তারা করতে পারবে, তাদের কোনো শাস্তি হবে না, কারণ ওইটা এখন আর নাই। কিন্তু যে অপরাধটা ঘটে গেছে আইন থাকা অবস্থায়, সেটি যদি 10 বছর 20 বছর পরেও তো প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে, তবে সেই সুযোগ থাকছে তাদের। আরেকটা প্রশ্ন হচ্ছে যে গণভোট যে অনুষ্ঠিত হলো, যেটি নিয়ে এখন বিশেষ দুই একটা রাজনৈতিক দল এখন অনেক কথা বলছে, বিএনপি যেটা মানছে না, গণভোট রেজিস্টার হলো অটোমেটিক্যালি, তাহলে এর আগে যে গণভোটটি হলো 12 ফেব্রুয়ারি নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে, সেটিকে কি আমরা বৈধ বলবো না অবৈধ বলবো? না, এটা তো শুনেন, আপনার গণভোট কেন, সংবিধানের মৌলিক পরিবর্তনের পরে জনগণের মতামত দিয়ে এটা হলো গণভোট। এইটা এর আগে এই যখন রিটটা করা হয়েছিল তখন আইনটাকে সংশোধনী এটাকে বাতিল করছে, মানে গণভোট যে বাদ দিছিল শেখ হাসিনার সরকার, ওইটা বাতিল করা হয়েছে। বাতিল করা হলে আপনি জানেন যে প্রিন্সিপাল অফ আমাদের এখানে যেটা লিগ্যাল জুরিসপ্রুডেন্সে আছে, কোর্ট যখন একটা আইন বাতিল করে দেয়, পার্লামেন্টকে ওই আইনটা আবার করতে হয়। এখন গণভোট এই রেখে ওই আইন তো এখন পর্যন্ত পাস হয় নাই, আইন পাস করা পর্যন্ত ওটা তো লর ফোর্স পাবে না।
যদি রেস্টোর করে দিত তাহলে রেস্টোর হয়ে যেত, কিন্তু যেহেতু এটা পার্লামেন্টের উপরে এখনো আইনটা একটা ফর্মাল আইন, কিছুই না, ওই আগের আইনটাই তারা করে, কিন্তু ওটা বিল আকারে এসে অ্যাক্ট হিসেবে পাস করে ওইটাকে বলতে হবে বেসিক আইন, মানে হাইকোর্টের নির্দেশ অনুসারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট ওটা না করছে ততক্ষণ পর্যন্ত এই গণভোটটা এনফোর্স হবে না। আর ডক্টর ইউনূসের যে গণভোট, সেটা কিন্তু এইটার কারণে হয় নাই, সেটা হলো ওই গণভোটের একটা অধ্যাদেশ করেছিল রাষ্ট্রপতিকে দিয়ে। এটা তো অনেক আলোচনা হয়েছে, আমি বলেছি যে ওইটা রাষ্ট্রপতি ওই অধ্যাদেশ করার কোনো ক্ষমতাই নাই, অর্থাৎ যে অধ্যাদেশটা ইনিশিয়ালি নালান ভাইয়ের, সেইটার উপর বেস করে যা যা হচ্ছে সব বাতিল। এবং সেই কারণে কিন্তু বিএনপি দেখবেন যে ওই যে সংসদের যে সংবিধান সংসদের যে সংস্কার কমিটি, ওইটা তারা করে না এবং ওতো নেয় না, কারণ ওইটা তো কোনো আইনগত ভিত্তি নাই, ওই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। এখন আমার প্রশ্ন উঠে থাকে যে এই যে যেই দল একসময় তত্ত্বাবধায়ককে অভিহিত করেছিল পাগল এবং শিশু ছাড়া কেউ কিছু বোঝে না, আবার চাপের মুখে গণ আন্দোলনের মুখে সেই দলের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ইস্যু সংসদে পাশ হলো, তাই না? আচ্ছা, পরবর্তীতে যেই দল আবার তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছিল আওয়ামী লীগ, তারা আবার এটি বাদ দিয়ে দিল। পরবর্তীতে আবার যেই দল বাদ দিতে চাচ্ছিল, মানে কখনোই চায়নি, তারা আবার এই তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করছে। আবার সেই তত্ত্বাবধায়ক যখন মানে রেস্টোর না যখন প্রতিষ্ঠা হলো, আমরা দেখলাম একসময় কে এম হাসান সাবেক প্রধান বিচারপতি, তার বয়স বাড়ানোর জন্য একটা কৌশল অবলম্বন করা হচ্ছে, যেটা এই কেন্দ্র করে 2006 শেষের দিকে যে লগি বৈঠক যুদ্ধ যেটা সংগঠিত হলো, যার মধ্য দিয়ে ওয়ান রিজন সরকার এলো। অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক ফিরে এলো, তাতে করে কি আপনার মনে হয় যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল? এটাকে নিয়েও আবার কেউ মিস ইউজ করবে না, নতুন নতুন কৌশল অবলম্বন করার সুযোগ থাকবে না? না, সেটা আমি মনে করি না। কেন, আপনি জানেন যে ফুটবল খেলায় বলটার উপর টার্গেট করে এই যে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, যখন গোল পোস্টে ঢোকে তখন ওইটা উইন করে। ফুটবল খেলা হলো একটা নিয়ম। আর রাজনীতিতেও কিন্তু একটা খেলা চলে, সেটা হলো যে একটা থিওরি। ওই থিওরিটা নিয়ে আপনার নাড়াচাড়া হয়, কেউ থ্রো করে, কেউ প্রতিরোধ করে, করতে করতে আলটিমেটলি থিওরিটা এস্টাবলিশড হইতে হয়। এখন এই যে রাজনীতিবিদদের যে খেলা তত্ত্বাবধায়ক নিয়ে, এটা ইনিশিয়ালি যখন শাহাবুদ্দিন শেখ প্রথম হলেন ওই সময়টা অত বিতর্ক ছিল না, কিন্তু তারপর থেকেই তত্ত্বাবধায়ক নিয়ে রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কেউ পক্ষে বিপক্ষে, আগে যারা বিপক্ষে তারা এখন পক্ষে আসে। এখন যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, বা তারা তো অলরেডি বলছে, দেখবেন আগামী নির্বাচন আওয়ামী লীগ করতে তত্ত্বাবধায়ক অধীনে, কিন্তু তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছিল। আবার বিএনপি এখন ক্ষমতায়। অলরেডি কালকে জামাতে ইসলামের যে আইনজীবী বা অন্যান্যদের বক্তব্য শুনলাম, তাতে আমার কাছে মনে হলো যে তারাও একটা আশঙ্কা করতেছে তত্ত্বাবধায়ক এইভাবে থাকবে কি থাকবে না। কারণ পরিবর্তনের ক্ষমতাটা তো পার্লামেন্টের আছে, 2/3 মেজরিটি বিএনপি। তারা ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা কালকে পরিবর্তন করে বলে দিতে পারে যে বাংলাদেশ ব্যাংকে গভর্নর হবে প্রধান উপদেষ্টা। এইটা কিন্তু বাধা নাই, কারণ ওই যে ওই রেস্টোর করেছে শুধু আইনটা, কিন্তু প্রসিডিওরটা পার্লামেন্টের ক্ষমতা আছে, তাদের 2/3 মেজরিটি আছে। এখন এই জন্য হয়তো এখন যারা বিরোধী দল আছে তারা আশঙ্কা করতেছেন যে বিএনপি আবার কি করে ফেলে। তাহলে আপনার সংশোধন তারা করতে পারবে 2/3 আছে, 2/3 করে যদি তারা একটা নতুন ফর্মুলা বাই করে, যেটার মাধ্যমে আলটিমেটলি নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা সেটা পূরণ হবে কিনা তো বলা যায় না। কারণ রাজনীতিতে থাকলে, ক্ষমতায় থাকলে সবাই আইন কানুন সংবিধান সবকিছু তারা তাদের মতো খেলে, তাদের মতো। যেমন ফুটবল, যেমন মেসি যখন গোল দেয়, ও বলটা তার পায়ে রেখে ঘুরাতে ঘুরাতে গিয়ে গোল পোস্টে যেতে হয়। আর রাজনীতিবিদরাও এই সংবিধান, আইন, থিওরি সবকিছু তারা ঘুরিয়ে ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে কিছু কাজ করে যেটার মাধ্যমে আলটিমেটলি তাদের যে গোল, রাজনৈতিক উদ্দেশ্য, সেটা তারা আপনার অ্যাচিভ করতে চায়। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইনাল সেটেলমেন্ট, এটা আমি তখনই বুঝেছি যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো। তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি, জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন তার উদ্দেশ্যটা বোঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছেন না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। তবে তত্ত্বাবধায়ক সরকার যে হতে হবে সেটা আদালতের মাধ্যমে সেটেল হয়ে গেছে। পদ্ধতি কে হবে, প্রধান উপদেষ্টা, অমুক সেগুলোর এখনো আইনগত সুযোগ আছে। এটা নিয়ে হয়তো রাজনৈতিক একটা ধোঁয়াশা বা বিরোধী দলের একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। এটা আমার মনে হয় যে বিএনপি যদি অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার যেটা পার্লামেন্টে আইন পাস করে দেন, ওই যে প্রসিডিওরের ব্যাপারে যদি তারা করে ফেলেন, তাহলে এই বিতর্ক কিন্তু আর থাকবে না। নইলে কিন্তু এই বিতর্ক নিয়ে কিন্তু রাজনীতিতে দেখবেন অনেক উলটপালট হবে, এবং একসময় কিন্তু হয়তো অনেকে মনে করবে যে বিএনপি মনে হয় তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমার মনে হয় যে সেই জিনিসটাকে, সেই সুযোগটা না দিয়ে বিএনপি উচিত হবে পার্লামেন্টে ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক সরকারের কোনো যদি সংশোধন থাকে তারা, তাহলে সেটা পার্লামেন্টে বিল এনে তারা এটা করে ফেলা উচিত।
এটা 2 মাসের মধ্যেই করা যায়। এবং সেটা করে ফেললে, কারণ এখানে তো বড় বিতর্ক করতে পারবেন না, তত্ত্বাবধায়ক থাকতে হবে। শুধু আপনি উপদেষ্টা কয়জন হবে, প্রধান উপদেষ্টা কি, এই জিনিসটা আপনি পরিবর্তন করবেন, এটা করে ফেলেন 2 মাসের মধ্যে। জনগণের প্রত্যাশা যেভাবে আছে সেভাবে যদি হয়ে যায়, তাহলে তো আর সেটা বিতর্ক করবে না কেউ। তখন মনে করবেন আপনারাও তখন তত্ত্বাবধায়ক আগে যেভাবে চিন্তা করছিলেন। কিন্তু এখানে সন্দেহ আছে, ওই যে আমারই সন্দেহ হয়ে গেছে। কেন যে বললাম, যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ভোট দিতে চাইলো, তখন বললো যে না না আমরা এটা চাই না। কারণ বিএনপি জামাত সবাই ডক্টর ইউনূসের সমর্থক ছিলেন। অর্থাৎ ওই তত্ত্বাবধায়ক সরকার তখন আসলে ইউনূসকে পদত্যাগ করে আবার রাষ্ট্রপতির অধীনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সে আপনার নিয়োগ নিতে হতো। কিন্তু উনি রাষ্ট্রপতির হাতে আর নিয়োগ দিতে চান না, রাষ্ট্রপতিকে উনি ব্লক করে রেখেছেন। উনি রাষ্ট্রপতিকে কোনো পাত্তা দেন নাই। 18 মাসে উনি যে দুঃশাসন করেছেন, আইন কানুন সবকিছু ভেঙে এই যে গণভোটের আদেশ করলেন, বলেন এটা কোনো আদেশ হলো? এটা তো বিএনপির যারা আইনজীবী তারা তো বলছি, বিএনপির যারা রাজনীতি করে তারাও তো বলছেন যে এরকম কোনো ক্ষমতাই নেই। সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনেছেন মনে হয়। কারণ গণভোট নিতে গেলে পরে এটা একটা সংবিধানের অংশ, এই প্রশ্নটা একটা মৌলিক প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে আপনি ওই আইনটা পার্লামেন্টে পাস না হওয়া পর্যন্ত আপনি কিভাবে গণভোটের বিষয়টা চিন্তা করেন? গণভোট তো রেস্টোর হয় নাই, গণভোট বাতিল হয়েছে। বাতিল হওয়ার পর আইনটা তো করতে হবে, আইনটা করে আপনি কিভাবে করবেন? এই সমস্ত বিতর্ক এখনো আছে। আমরা জানি না কি হবে এখনো, যে এইরকম আশঙ্কা অনেকেরই আছে। লেটস সি ভবিষ্যতে কি ঘটে। মানে এইটির ব্যাখ্যা একটু যদি সহজ করে বলতেন, যে গণভোটের অপশনও বাতিল হয়েছিল এবং তত্ত্বাবধায়ক ইস্যু বাতিল হয়েছিল, এখন আবার পঞ্চদশ সংশোধনী বাতিল করার কারণে তত্ত্বাবধায়ক রেস্টোর হচ্ছে, তাহলে গণভোট কেন রেস্টোর হবে না? এই রেস্টোরটা তো হচ্ছে আদালতের রায়ের মাধ্যমে, এটা তো অটোমেটিক হয় না। জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। শুনেন, আদালত যখন কোনো একটা আইন বাতিল করে, সেই বাতিল করার পরে ওই আইনটা, আগে আইনটা তো মৃত, এবং উনি বাতিল করার পরে মৃত আইনটাকে পার্লামেন্টে জীবিত করতে হয়। আর কোর্ট যদি নিজে রেস্টোর করে দেয়, নিজেই যদি জীবন দিয়ে দেয়, তাহলে পার্লামেন্টের আর সেটা করার কিছু নাই। তবে পদ্ধতি বিষয়ে রিফাত আহমেদ সাবেক প্রধান বিচারপতি তিনি তো প্রশ্ন তুলেছিলেন যে এখন যদি রেস্টোর হয়, তত্ত্বাবধায়ক ফিরে আসে, মানে গত 2025-এর নভেম্বরে সম্ভবত বলছিলেন যে প্রধান উপদেষ্টা কে হবে, ওইটার পরেই তো আপনি দেখেছেন, আমি একটু আগে বলেছি, ওইটার পরেই কিন্তু বাদী বিবাদী সব এক হয়ে গেল। মিয়া বিবি রাজি কে করেগা কাজী, একটা কথা আছে না? তো ওই জন্য তো সরকার, বিএনপি, জামাত সব ওখানে যত আইনজীবী ছিল, মানে এই আপিলকারীর পক্ষে, রিভিউর পক্ষে যারা পক্ষ ছিল, সবাই বললো যে না না এখন চাইবে আমরা। মানে চিফ জাস্টিস বলতে চাইছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে কিন্তু আপনাকে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। দেখুন, ওনারা যারা ইউনূসের সমর্থক ছিল তারা তখন বলছে না আমরা এটা চাই না। তখন ওনারা যেহেতু চান না, তখন কোর্ট তো নিজে কোর্ট যখন রায় দেয়, নিজের কোনো বিষয় থাকে না। কোর্ট হলে দুই পক্ষের কথা শুনে দেয়। যখন বাদী বিবাদী দুই পক্ষই বলে যে আমরা এটা চাই, কোর্ট নরমালি তো তার বাইরে যায় না। এই জন্যই ওই তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর করে ওখানে একটা লেজ লাগিয়ে দিয়েছিলেন যে ঠিক আছে, রাষ্ট্রপতি যখন প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন তখন থেকে কার্যকরী হবে। সংবিধানের ফান্ডামেন্টাল বিষয়গুলো যেগুলো সংযোজিত হয়েছিল, প্রস্তাবনা থেকে শুরু করে 7 মার্চে ভাষণ কিংবা জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবিধানে অন্তর্ভুক্ত থাকা, তাহলে এই বিষয়গুলো এখন কি দাঁড়াচ্ছে? এই বিষয়গুলো হলো, এই ব্যাপারে কোর্ট বলে দিচ্ছে যদি পার্লামেন্ট, মানে ওই সময় বলছিল নেক্সট পার্লামেন্ট, এখন হচ্ছে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট যদি, এটা রাজনৈতিক ব্যাপার তাই না? আপনি ধরেন 7 মার্চ এটাকে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন 7 মার্চ তো আসলে স্বাধীনতা যুদ্ধের তো অন্যতম একটা সোপান, এটা কে অস্বীকার না করবে যারা মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু এখন বিএনপি থেকে হয়তো কিছুটা থাকতে পারে যে না, এটাকে তো হাইলাইট করতে চাচ্ছি না আমরা, সেটা যদি তারা পরিবর্তন করে, শিডিউলটাকে বাদ দেয়, ওটা দিতে পারবে। কারণ আপনার দিতে পারবে এই কারণে, কারণ কোর্টই বলে দিয়েছে ওগুলো রাজনৈতিক সিদ্ধান্ত পার্লামেন্ট যা করে। কোর্ট যেখানে যতটুকু হস্তক্ষেপ করার দ্বারা দরকার ওইটুকুই করেছে, আর বাকিগুলো বলেছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, পার্লামেন্ট মেজরিটি 2/3 মেজরিটি থাকলে তারা যা করবে। আবার আজকে করলো, কালকে আরেক দল আসলে 2/3 মেজরিটি হলে তারা এটা বাতিল করে দিবে, ওইটা সুবিধা। কিন্তু যেটা এখন পর্যন্ত আছে সেটি আপনার কোনো অপরিবর্তন হবে না, এটা জাজমেন্টের মাধ্যমে এস্টাবলিশ হয়ে গেছে। সেটা হলো সংবিধানের যে মৌলিক স্তম্ভ, এই যে আপনার ফান্ডামেন্টাল রাইটস যে চ্যাপ্টার, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এবং মৌলিক স্তম্ভ বলতে এই যে আমাদের যে সংবিধানের যে কতগুলা 3টা স্তম্ভ আমাদেরকে বলা হয়েছে, একটা জুডিশিয়ারি, একটা পার্লামেন্ট, একটা এক্সিকিউটিভ, এই যে মৌলিক ক্যারেক্টার, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা আমাদের 72 সংবিধানের মধ্যে, বর্তমান সংবিধানের মধ্যে ওইটা বলাই আছে। এটা আলাদাভাবে যদিও শেখ হাসিনা সরকারের সময় 7টা একটা অ্যাড করেছিল 7-এর সঙ্গে, কিন্তু এটা অ্যাড না করলেও এখন পর্যন্ত ওই ক্যারেক্টারটা বলা আছে বাই থ্রু অফ দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, যে মৌলিক যে বৈশিষ্ট্য আমাদের সংবিধানের, সেটাকে কোনোভাবেই কোনো পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না। এই জাজমেন্ট অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, পাবে না। কিন্তু আমাদের যে মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো ইচ্ছা করলে তারা যে কেউ চেঞ্জ করতে পারবে। এটা তো 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে চেঞ্জ হয়েছে।
আওয়ামী লীগ সরকার এটাকে চেঞ্জ করেছে এবং এখনো ওপেন আছে। এখনো সরকার চাইলে সেটা করবে, কারণ তারা তো বলেছে তারা ওই ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে তো ওখানে একটা আপত্তি আছে, তারা যেন কি নতুন একটা ইন্ট্রোডিউস করতে চায়, বা জামাত ইসলাম তো আরো কিছু করতে চায়। এগুলো রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তারা যেটা মনে করবেন সেটা করার তাদের সুযোগ আছে, যেহেতু তারা টুতার মেজরিটি। টাইটেলে আমি যা দিয়েছি, বেগানি শাদি মে আব্দাল্লা দিবানা, এটা একবার ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম, আজকে টাইটেলে দিলাম। এর অর্থ হয়তো আপনারা এখনই বুঝতে পারছেন না, পরে আমি ব্যাখ্যা করব যে কেন আমি এই টাইটেলটা দিলাম। এখন বেগানি শাদি কাদের হচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক সমস্ত সংগঠন, দেশ যেমন চীন আছে, ভারত আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, এর মধ্যে ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে যারা এই শাদির মধ্যে আছে, যাদের মধ্যে শাদি হচ্ছে। এক হচ্ছে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, আর বাকি হচ্ছে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি। সবটাই কিন্তু বাংলাদেশকে ঘিরে এবং শেখ হাসিনাকে ঘিরে। এখন আপনাদের মনে থাকতে পারে যে ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে 10 মিনিটের একটা সাক্ষাৎ হয়েছিল। তার প্রথম দাবি ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ। তখন মোদীজি বলেছিলেন ওইটা বাদ দিয়ে আপনি বাকিটুকু বলুন। তো বাকিটুকু বলার আর কেউ ছিল না, 10 মিনিটের মধ্যে মিটিং খতম। উনি বেরিয়ে চলে গেলেন হাত টাত মিলিয়ে। তারপরে পিছনে লাগলেন খলিলুর রহমান, তিনি বারবার আবেদন নিবেদন করলেন। তারপর প্রথমে ডসিয়ার পাঠানো, তারপর হচ্ছে গিয়ে আপনার চিঠির পর চিঠি, কি না শেখ হাসিনাকে প্রত্যর্পণ চাই। ভারত বরাবরই বলে দিয়েছিল যে শেখ হাসিনাকে, মানে পক্ষান্তরে বলেছিল, সরাসরি বলেনি আমরা ভেবে দেখছি, আমরা খতিয়ে দেখছি। ভারত সরাসরি কখনো বলে না, এই সমস্ত বলে কিন্তু কাটিয়ে দিচ্ছিল। তখন এটা ছিল জনগণকে খুশি করার জন্য, ভেতরে কিন্তু দম নেই। আচ্ছা, শেখ হাসিনার কাফন দাফন হয়ে গিয়েছে, তার দিল্লিতে কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এই সমস্ত বলার পর যখন শেখ হাসিনা যখন বললেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব এবং কনফার্ম ডেট বললেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই ফিরব, তখন সব অন্তরাত্মা কেঁপে গেল। কেঁপে গিয়ে আমাদের তো ভক্তিবাদী সব শেষ হয়ে গেল। এখন যাকে আমরা প্রত্যর্পণ চাইছি তিনি নিজেই প্রত্যাবর্তন করছেন, তাহলে এখন কি করা যায়? আমি বলেছিলাম না একবার, বহু আগে, আপনাদের স্মরণে থাকবে কি থাকবে না আমি জানি না, যে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তিনি এখানে বসে কি গুটি চালছেন, কি করছেন, সেগুলো তিনি সব জানেন। তিনি তো বসে নেই, তিনি নিজে বলেছেন আমি এতগুলো দেশ চালিয়েছি, এই এত বছর দেশ চালিয়েছি, এত দেশের সঙ্গে আমি আমার সুসম্পর্ক রেখে চলেছি। তো সে এখানে চলে এসছেন, তারপরে মোদিজির এরকম বিশ্ব ভ্রমণ এবং আমেরিকা নরম হয়ে যাওয়া অবস্থা। আমেরিকা চাইলে কিন্তু একেবারে মানে পায়ে পড়ে যাবে এরকম অবস্থা। একমাত্র সফট কর্নার হচ্ছে গিয়ে বাংলাদেশ। এখন যখন সারা বিশ্ব শেখ হাসিনার পক্ষে এবং ভারত যখন শেখ হাসিনার পক্ষে, তার ফিরে যাওয়ার পক্ষে, একটা কথা আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে ভারতের অভ্যন্তরে একটা আলোচনা হয়েছে, এখানে তো সর্বদলীয় মিটিং ডাকার দরকার নেই, তার থাকার ব্যাপারে সর্বদলীয় মিটিং ডাকার ব্যাপার ছিল। তার দেশ, তিনি ফিরে যেতে চান, তাহলে আমাদের সর্বদল মিটিং করার তো কোনো দরকার নেই। এই যে রয়টার্স যে রিপোর্টটা বার করলো, রয়টার্স কিন্তু আমাদের প্রতিনিধিকেও ফোন করেছিলেন, বিদেশ দপ্তরের প্রতিনিধিকে। তারা বলেছে ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হবে না, কোনো দপ্তর থেকে কোনোভাবেই প্রতিক্রিয়া জানানো হবে না। ফলে রয়টার্স বুঝে গিয়েছে যে এখানে করে লাভ নেই।
এবার তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধরলেন। রয়টার্সের 7 দিনের প্রচেষ্টা এই কপিটা নিয়ে, যে 7 দিন ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছেন, ফোন করে বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা ফিল্ডে পড়ে তাদের কি বক্তব্য, কিন্তু কেউ কোনো কথা বলেননি একটাই কারণে, কারণ ভয় ত্রাস গ্রাস করছে আস্তে আস্তে। আর এই যে ডিসেম্বর বলছেন না, উনি ডিসেম্বরটা উনি মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। তার মধ্যে দেখবেন এই ডিসেম্বর করে সবাই যখন প্রস্তুত হবে, তার মধ্যে ঝপ করে একদিন ঢুকে বলবেন, মিলিয়ে নেবেন আমার কথা। তো তখন এই বাহাদুররা যাবে কোথায়? আপনারা যদি ইউটিউব সার্চ করেন বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং, একবার সার্চ করে দেখুন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং বলে লিখুন। লিখলে যে গানটা আপনারা পাবেন, সেই গানটাতে পরিস্থিতি পুরো ব্যাখ্যা হয়ে গেছে, যে কেন আমি এটা বললাম। এটা আপনারা খুঁজে বার করুন, না পারলে আমায় লিখবেন, তখন আমি আপনাদের বলে দেবো যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা আমি কেন বললাম। তো এখন শেখ হাসিনা তো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছেন, বিদেশের সমস্ত শক্তিগুলোর সঙ্গে তার টেলিফোনিক কনভারসেশন হয়েছে, এবং উনি আমার অনুরোধ মেনে একবার আমাকে টেলিফোন করতে বলেছিলেন ইন্টারভিউয়ের জন্য, কিন্তু আমি আর সময় পাইনি যে তার টেলিফোনটা আমি করব, মানে তাকে টেলিফোন করে তার ফোনটা আমি রেকর্ড করবো। কারণ আমি যখন করি তার টেলিফোন তখন ব্যস্ত থাকে, তারপর আমিও ভুলে যাই, সেটা করতে গিয়ে আর হয়নি। এই বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানারা যে এতক্ষণ নেচে বেড়ালো, ফলটা কি হলো? ফলটা হলো অশ্বডিম্ব। এখন আমি অনেকদিন আগে আবার একটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। এখন ফাটা মাসে আটকে গিয়েছে বিএনপি সরকার এবং তারেক রহমান, মুখ দিয়ে রা বেরোচ্ছে না। আরে সংসদে দাঁড়িয়ে যখন বলছে কাফন দাফন হয়ে গিয়েছে, তাহলে বলতেই পারে আমরা দেশে ফেরাবো না, বলতে তো পারে আমরা দেশে ফেরাবো না। আসলে তারা জানে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন না সেনাবাহিনী কাজ করতে পারবে, না পুলিশ, না এই চ্যাংড়াগুলোর দল। ও তো ক্রমশ মারতে গিয়ে এখন তো ভীতু হয়ে গেছে। সাধারণ মানুষ তারা যা পাগলের মতো ছুটবেন এয়ারপোর্টের দিকে, বা যদি খবর পান কোনো স্থলপথের দিক দিয়ে ঢুকছেন, তারপরে সেখানে দেখবেন তার বাড়ি ফিরতে 12 ঘন্টা লেগে যাবে। সেটা কিন্তু হতে যাচ্ছে, আপনার মানুষ চোখে দেখতে পাবেন। কিন্তু দীর্ঘ 2 বছর ধরে আমি কথা বলে যাচ্ছি, অনেক আমাকে নেগেটিভ মন্তব্য শুনতে হয়েছে, আমি কিন্তু তাও থামিনি, কারণ আমি জানতাম সত্যিটা, যে এটাই একদিন হবে, ভারতবর্ষ এটাই করবে। এখন আমাদের এখানে 185 কিলোমিটার বাকি আছে বেড়া লাগাতে, সেটা সরকার বলছে, বিএসএফ বলছে যে এখন চূড়ান্ত পদ্ধতিতে কাজ চলছে, আর হয়তো বড়জোর 15 দিন থেকে 1 মাস লাগবে। আর যে সমস্ত অঞ্চলে আপনার মানে হয়নি, বেড়া লাগানো হয়নি, যেমন বন, তারপর নদী, জলাশয়, ডোবা, এই সমস্ত অঞ্চলে বিশেষ ব্যবস্থা করা হবে। সেটা একটা ভিডিও বার্তা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে পুরোটা যখন ম্যানেজ হয়ে যাবে, তারপরে দেখবেন যে কোনো একদিন হঠাৎ করে 10 ঘন্টা 12 ঘন্টা আগে তিনি নেতাদের জানিয়ে দেবেন যে আমি ফিরছি। সেদিন দেখবেন দলে দলে মানুষ ঢাকার বুকে নেমে পড়েছে। এই সত্যটা এরা জানে বলে এরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য কোনো রকম কথাবার্তা বলছে না। এই যে 7 দিন ধরে ওরা লেগেছিল রয়টার্স একটা মন্তব্য পাওয়ার জন্য, কপি ধরে রেখে দিয়েছিল, কপি 2 তারিখে তৈরি হয়ে গেছিল, সেই কপিটা 7 দিন বাদে ছাড়া হলো, আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেষে তারা লিখে দিয়েছে
কেউ কোনো মন্তব্য করতে চায়নি। এর থেকে কি বোঝা যাচ্ছে? তারেক রহমান এবং তার সরকার ভয়ে কাঁপছে। ইউনূস তো আর দেশে ফিরবে না, নিশ্চিত থাকুন দেশে ফিরবে না। আর ভারত সরকার একেবারে শেখ হাসিনার পেছনে পুরো শক্তভাবে দাঁড়িয়ে আছে, এবং একই সময়ে চীন এবং রাশিয়া দুটোই শেখ হাসিনার পক্ষে। কারণ আপনাদের মনে থাকতে পারে, যখন শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হলো, তখন কিন্তু চীন কিন্তু একটা কথা গ্লোবাল টাইমসে বলেছিল, যে কোনো দলকে নিশ্চিহ্ন করে মানে নিষিদ্ধ করে রাজনৈতিক চলতে পারে না। আর নিজের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু বাকতাল্লা করার সময় কিন্তু বাকতাল্লা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি হাসিনার পক্ষে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে আমি তার বিরোধিতা করছি। ফলে চীন যে আপনাদের এসে সাহায্য করবে ভুলে যান, কারণ চীন চায় না ভারতকে ছড়াতে। রাশিয়া তার সঙ্গে আছে, সে খুব বুদ্ধিমান, অত্যন্ত চালাক, সে আড়ালে খেলে, সে কখনো সামনে আসবে না, এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে না। আর পাকিস্তান, তার তো অবস্থা খুবই খারাপ। একবার পাকিস্তানের একবার সার্চ করে দেখবেন, পাকিস্তান নিউজ সার্চ করলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তানের কি অবস্থা, সোশ্যাল মিডিয়াগুলো কি বলছে। গভর্নমেন্ট কি বলছে সেটা বড় কথা না, সোশ্যাল মিডিয়া কি বলছে আপনারা সবাই লক্ষ্য রাখুন। এবং আমার কথা যে অক্ষরে অক্ষরে মানে বলতে চলেছে, সেটা কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।